ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের আদি বাড়ি ছিল হুগলি জেলার দিকসুই গ্রামে। সেখান থেকে তার প্রপিতামহ হুগলি জেলার জিরাট বলাগড় অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতার নাম বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবী। পিতামাতার কাছ থেকে তিনি কিংবদন্তি তুল্য পাণ্ডিত্য ও জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন। তাঁরা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 3 ভাই ও 3 বোন ছিলেন। তাঁরা হলেন রমাপ্রসাদ, উমাপ্রসাদ ও বামাপ্রসাদ। বোনেদের নাম হল কমলা, অমলা ও রমলা। দাদা রমাপ্রসাদ ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক। 1906 সালে শ্যামাপ্রসাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন। তার ব্যবহার তাকে শিক্ষকদের কাছে প্রিয় পাত্র করে তুলেছিল। 1914 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে 1921 সালে ইংরাজি সাহিত্য নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে তিনি বিএ পাশ করেন। এরপর 1923 সালে বাংলা সাহিত্য নিয়ে তিনি এমএ পাশ করেন প্রথম শ্রেণীতে প্রথম হয়ে। 1924 সালে বিএল পরীক্ষায় সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্র থাকাকালীন শ্যামাপ্রসাদ তাঁর উপাচার্য পিতাকে শিক্ষা ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতেন। 1923 সালেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিই ছিলেন সিন্ডিকেটের সর্বকনিষ্ঠ সদস্য। 1926 সালে শ্যামাপ্রসাদ আইন বিষয়ে উচ্চশিক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন। 1927 সালে তিনি ব্যারিস্টার হন এবং কলকাতায় ফিরে আসেন। 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচিত হন। 1938 সাল অবধি তিনি এই পদেই ছিলেন। তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য। যুবক শ্যামাপ্রসাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার কাজ দেখে বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় তাঁকে যোগ্য পিতার যোগ্য সন্তান বলে সম্মান জানান। উপাচার্য থাকাকালীন তিনি ভারতীয় ইতিহাসের ওপর গবেষণার জন্য জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষকদের প্রভূত সাহায্য ও সহযোগিতা করতেন। 1937 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 2টি গান রচনা করে দেন, চলো যাই চলো যাই এবং শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। চলো যাই গানটি গৃহীত হয়। 2007 সালে বিশ্ববিদ্যালয়ের সার্ধশতবর্ষ উপলক্ষে নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত হিসাবে শুভ কর্মপথে ধরো নির্ভয় গানটি গৃহীত হয়। 1937 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ববিদ্যালয়ের দীক্ষান্ত সমারোহে আমন্ত্রণ করে নিয়ে আসেন। সেখানে বিশ্বকবি বাংলা ভাষাতেই তাঁর ভাষণ দিয়েছিলেন। সেবারই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বাংলা ভাষাতে হয়েছিল। 1922 সালের 16 এপ্রিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ডক্টর বেণীমাধব চক্রবর্তীর কন্যা সুধা দেবীর বিবাহ হয়। তবে তাদের বিবাহ জীবনের স্থায়িত্ব ছিল মাত্র 11 বছর।
1933 সালে 2 কন্যা ও 2 পুত্রকে রেখে তাঁর স্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ ভ্রাতা রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী তারা দেবী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সন্তানদের মানুষ করার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছিলেন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশেষ সখ্যতা ছিল। মহাপ্রয়াণের আগে মহাষ্টমীর দিন স্বামী প্রণবানন্দজি কাশীধামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে নিভৃতে কিছু আলোচনা করেছিলেন। পরে আচার্য স্বামী প্রণবানন্দজি তাঁর ভক্তদের বলেছিলেন, বাঙালি জাতির সামনে দাঁড়ানোর একটা লোক ঠিক করে দিয়ে গেলাম। আহা, আমার ভাব শ্যামাপ্রসাদই কিছুটা বুঝেছে। 1935 সালে ব্রিটিশ সরকার ইন্ডিয়া অ্যাক্ট চালু করে। এই আইন দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগকে শক্তিশালী হতে সাহায্য করে। বাংলার হিন্দু সমাজ ও হিন্দু নেতৃত্ব বুঝতে পারলেন বাঙালি হিন্দুদের দুর্দশার দিন শুরু হতে চলেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের আবেদনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনীতির জগতে পা রাখেন। তিনি বাঙালি হিন্দুদের ওপর নেমে আসা চরম সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। নিজের প্রতিবাদকে শক্তিশালী করতে তিনি হিন্দু মহাসভায় যোগ দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনীতিতে যোগ দেওয়াকে গান্ধীজি স্বাগত জানিয়েছিলেন। গান্ধীজির ভাষায় পণ্ডিত মদনমোহন মালব্যের পর হিন্দুদের নেতৃত্ব দেওয়ার জন্যে একজনের দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গান্ধীজিকে বলেছিলেন, আপনি তো আমাকে সাম্প্রদায়িক বলেন। গান্ধীজি তখন বলেছিলেন, সমুদ্র মন্থনের পর সমস্ত বিষ যেমন মহাদেব ধারণ করেছিলেন, তেমনি ভারতীয় রাজনীতির সমস্ত বিষ ধারণ করার জন্য তো কাউকে দরকার। হিন্দু মহাসভায় যোগ দেওয়ার পর প্রথম 1 বছরই ডক্টর মুখার্জি সম্পূর্ণ বাংলাকে চষে ফেলেন। সমস্ত ভেদাভেদ মুছে অস্তিত্ব রক্ষার জন্য তিনি হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। হিন্দু মহাসভায় যোগ দেওয়ার 1 বছরের মধ্যে তিনি হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি মনোনীত হন। ডক্টর মুখার্জির জ্ঞান, নেতৃত্ব শক্তি, বাচনভঙ্গি, মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে। মুসলিম লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে নিজ করতলে আনার চেষ্টা শুরু করেছিল। তারা মাধ্যমিক শিক্ষাকে সরাসরি সরকারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। ডক্টর মুখার্জি এর ব্যাপক বিরোধিতায় নামেন। তিনি আইনসভার ভিতরে ও বাইরে ব্যাপক জনমত গড়ে তোলেন। তার আন্দোলন শিক্ষিত হিন্দু ও মুসলমান 2 সমাজের লোকেদের কাছেই মান্যতা পেয়েছিল। ডক্টর মুখার্জি গান্ধীজিকে মুসলিম লীগের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানিয়েছিলেন। শেষ পর্যন্ত গান্ধীজিও তাঁর আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। ফলে সারা দেশের মানুষ মুসলিম লীগের হিন্দু নির্যাতনের কথা জানতে পারে। 1941 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলুল হককে মুসলিম লীগের ক্যাম্প থেকে বের করে আনেন। মুসলিম সমাজের এক বৃহত্তর অংশ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাজে খুবই সন্তুষ্ট ছিল। ফজলুল হক মুসলিম সমাজকে বলেছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার নেতা, এটা ভুলে যাও। আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, হিন্দুদের মধ্যে এর থেকে উদার ও মুসলিমদের হিতচিন্তক আর 2টি পাবে না। দেশ বিভাজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার সমস্ত অংশের
হিন্দু জনপ্রতিনিধিদের নিয়ে এক দ্বিদিবসীয় সম্মেলনের আয়োজন করেছিলেন। সম্মেলনে সর্বসম্মতিতে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়, বাংলার হিন্দুবহুল ক্ষেত্রগুলিকে নিয়ে আলাদা রাজ্য নির্মাণ করা হোক। অমৃতবাজার পত্রিকার মতো প্রথম শ্রেণীর পত্রিকা জনতার রায় গণনা করেছিল। 98.6% মানুষ বাংলা বিভাজনের পক্ষে এবং মাত্র 0.6% মানুষ বিপক্ষে রায় দিয়েছিল। এই রায়ের ভিত্তিতে ইংরেজ সরকার বাংলার বিভাজন মেনে নিতে বাধ্য হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আন্দোলনের ফলেই বাংলার হিন্দুবহুল অংশ ভারতবর্ষের সঙ্গে থেকে গিয়েছিল। বাংলা বিভাজনের দাবিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনের বড় সমর্থক ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি মনে করতেন শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যেই জিন্নার পাকিস্তান থেকে একটা বড় ভূভাগকে বাঁচানো সম্ভব হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভাতে নেওয়ার জন্য গান্ধীজি আগ্রহ প্রকাশ করেছিলেন। গান্ধীজি বলেছিলেন, স্বাধীনতা সংযুক্ত প্রচেষ্টার ফল। শুধুমাত্র কংগ্রেস নয়, দেশের সমস্ত রাষ্ট্রবাদী শক্তির সংগ্রামের কারণে স্বাধীনতা এসেছে। সর্দার বল্লভভাই প্যাটেলও স্বাধীন ভারতের মন্ত্রিসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নেওয়ার জন্যে জোর সওয়াল করেছিলেন। গান্ধীজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্যতা ও তার নেতৃত্ব গুণ জানতেন। তিনি জওহরলাল নেহরুকে বাধ্য করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে গুরুত্বপূর্ণ শিল্পমন্ত্রক দিতে। মন্ত্রী থাকাকালীন হিন্দু মহাসভার অন্যান্য নেতাদের সঙ্গে তাঁর মত পার্থক্য দেখা দিয়েছিল। তিনি মনে করতেন সময়ের সাথে সাথে হিন্দু মহাসভার আরও বিকশিত হওয়া প্রয়োজন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির কথা মানা হয়নি। তখন 1948 সালে তিনি হিন্দু মহাসভা থেকে পদত্যাগ করেন। এরপর তিনি কোনো পার্টি ছাড়াই নেতা ছিলেন। স্বাধীন ভারতের শিল্প বিকাশের রূপকার ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1948 সালে তাঁরই আমলে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শহরে গড়ে ওঠে রেল ইঞ্জিন কারখানা। তিনি হিন্দুস্তান এয়ারক্রাফট কারখানার পুনরুদ্ধার ও পুনর্গঠন করেছিলেন। ভিলাই স্টিল কারখানা তৈরির পরিকল্পনাও ছিল তাঁর। তিনি মন্ত্রী থাকার সময়েই মধ্যপ্রদেশে গড়ে উঠেছিল জাতীয় নিউজ প্রিন্ট ও পেপার মিলস লিমিটেড। ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, কিন্তু উন্নত কৃষিকার্যের জন্য প্রয়োজন সার, জল। শ্যামাপ্রসাদ মুখার্জির একক প্রচেষ্টায় বিহারের সিন্ধ্রিতে গড়ে ওঠে বিশাল রাসায়নিক সার কারখানা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অনুপ্রেরণায় বাংলা ও বিহার তাদের পারস্পরিক স্বার্থ ভুলে ডিভিসি গঠনে সম্মত হয়েছিল। দামোদর ও তার সঙ্গী নদীগুলির ওপর বেশ কয়েকটি বাঁধ দেওয়ার ফলে গড়ে ওঠে জলবিদ্যুৎ কেন্দ্র। কৃষিকার্যের জলের চাহিদা মেটায় এই নদী বাঁধ থেকে ছাড়া জল। দেশের দেশলাই শিল্পের বিকাশের জন্য দ্রুত পরিবহন ব্যবস্থা ও কাঁচা মালের আমদানির রাস্তা তিনি খুলে দিয়েছিলেন। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ রেশম, সুতি, উল, বস্ত্রশিল্পে উন্নত দেশ হিসাবে পরিচিত ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির ঐকান্তিক প্রচেষ্টায় একে একে গড়ে ওঠে কেন্দ্রীয় রেশম বোর্ড, কেন্দ্রীয় উল প্রযুক্তি সংস্থা। এই সংগঠনগুলির কাজ ছিল বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদান করা। উৎপাদিত মাল দেশ ও বিদেশের বাজারে বিক্রির ব্যবস্থা করার জন্যে দিল্লিতে সেন্ট্রাল কটেজ এম্পোরিয়াম বানানোর প্রস্তাব তিনি দিয়েছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অক্লান্ত পরিশ্রমের ফলে
ভারতীয় বস্ত্রশিল্প আবার নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছিল। খড়গপুরে ভারতের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপনার ভাবনা তাঁরই মস্তিষ্ক প্রসূত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন প্রকৃত জননেতা। তাঁর ব্যক্তিত্ব তাঁকে বিশ্বনেতা শ্রেণীতে পৌঁছে দিয়েছিল। তিনি ভারতের মহাবোধি সমাজের প্রথম অবৌদ্ধ অধ্যক্ষ ছিলেন। বার্মা, শ্রীলঙ্কা ও তিব্বতের সঙ্গে স্বাধীন ভারতের সম্পর্ক রচনার পটভূমি তিনি তৈরি করে দিয়েছিলেন। কম্বোডিয়ার রাজকুমার নোরোদম সিংহানুক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানানোর জন্যে এক সভার আয়োজন করেছিলেন। সেই সভায় প্রায় 5 লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। সেই সভাতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নতুন এশিয়ার নতুন যুগ আনার আহ্বান জানিয়েছিলেন। 1950 সালে পূর্ববঙ্গে হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে চলে। হত্যা, লুণ্ঠন, নারীর সম্ভ্রমহানি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। এই সময় হয় নেহেরু লিয়াকত চুক্তি। এই চুক্তি অনুসারে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের সুরক্ষার ভার ভারতের এবং ভারতে বসবাসকারী মুসলিমদের রক্ষার দায় পাকিস্তানের বলে স্বীকৃতি পায়। এই চুক্তির প্রতিবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1951 সালে অক্টোবর মাসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসংঘ চালক গুরুজি গোলওয়ালকারের সঙ্গে পরামর্শক্রমে নতুন রাজনৈতিক দল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা করেন। 1952 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তাঁর দল প্রথম সাধারণ নির্বাচনে 3টি আসন লাভ করে। লোকসভায় বিরোধী দলগুলি মিলে তৈরি হয় জাতীয় গণতান্ত্রিক দল। তিনি এই দলের নেতা নির্বাচিত হন। বিরোধী দলের নেতা হিসেবে তার ভূমিকার জন্য তিনি পার্লামেন্টের সিংহ উপাধি পান। নেহেরু ও ফারুক আবদুল্লার চুক্তিতে কাশ্মীরে এক নতুন ষড়যন্ত্র শুরু হয়। বলা হয়, কোনো ভারতীয় যদি কাশ্মীরে প্রবেশ করতে যায় তবে তাকে কেন্দ্রীয় রক্ষামন্ত্রক থেকে অনুমতি নিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর বিরুদ্ধে গর্জে ওঠেন। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সংবিধানের বিশেষ অনুচ্ছেদ 370 ধারা বিলোপ ও পারমিট রাজ বাতিলের দাবিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীর অভিযান করেন। কাশ্মীরে ঢোকার সময় তাকে কোনো রকম বাধা দেওয়া হয় না। কিন্তু 1953 সালের 11 মে কাশ্মীরে প্রবেশ করার সাথে সাথেই নিরাপত্তার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। শোনা যায় তাকে নিয়ে যাওয়া হয় এক জনশূন্য জায়গায়। তাকে রাখা হয়েছিল এক অপরিসর ছোট্ট ঘরে। পায়ে ব্যথা, জ্বর, বুকে ব্যথা প্রভৃতি বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়নি। নিয়মিত ডাক্তাররা তাকে পরীক্ষা করেননি। চিকিৎসার জন্য নার্সিংহোমে ভর্তি না করে সরকারি হাসপাতালের স্ত্রী রোগ সংক্রান্ত ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছিল। শোনা যায় তার অসুস্থতা সংক্রান্ত কোনো বুলেটিনও সরকার প্রচার করেননি। হসপিটালে থাকাকালীনও পুলিশ প্রহরায় তাকে কয়েদির মতো বন্দি করে রাখা হয়েছিল। অবশেষে 1953 সালের 23 জুন ভোর 3:40 বিশ্ববরেণ্য জননেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।